ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি, কংগ্রেস বা ভারতের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের আয়ের একটা বড় উৎস। ব্যতিক্রম সিপিআইএম। গত বছরের যে হিসেব নির্বাচন কমিশনে তৃণমূল জমা করেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূলের আয় 545 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 545 কোটি। এটা আবার শুধুমাত্র ঘোষিত আয়, মানে এই পার্থবাবুর ঘরের টাকা, অনুব্রতর গরু পাচারের টাকা, কয়লা বালি চুরির অগাধ কালো টাকা বাদে এই 545 কোটি টাকা। আর তার মধ্যে 528 কোটি টাকা এসেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। আসলে কি এই ইলেকটোরাল বন্ড? কেন ইলেকটোরাল বন্ড সমস্যাজনক? কেন আমরা সিপিআইএম ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে? তাহলে সিপিআইএম এর আয়ের উৎস কি? এই প্রশ্নগুলো, উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা এই ভিডিওতে। এক কথায়, রাজনৈতিক দলের ফান্ডে কর্পোরেটের টাকা পৌঁছে দেওয়ার মাধ্যম। মোদি জমানায় কর্পোরেট তোষণের একেবারে নয়া আমদানি এই ইলেকটোরাল বন্ড। মোদি জমানার আগেও ভারতের রাজনৈতিক দলগুলির তহবিলে কর্পোরেটদের ডোনেশনের চল ছিল, কিন্তু তার আগে 20,000 টাকার বেশি যে কোনো ডোনেশন গ্রহণ করতে হলে রাজনৈতিক দলগুলিকে তার বিশদ তথ্য নির্বাচন কমিশনে জমা করতে হতো। 2017-18 সালে মোদি সরকার ইলেকটোরাল বন্ড সংক্রান্ত আইন পাশ করে। সঙ্গে এফসিআরএ আইনে রেট্রোস্পেক্টিভ ভাবে সংশোধনী আনা হয়। গোদা বাংলায় এই দুটো আইনের বদলে ঠিক কি বলা যায়? প্রথমত, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে কেউ, ব্যক্তি বা কোম্পানি, যে কোনো রাজনৈতিক দলের তহবিলে অনুদান দিতে পারেন। অনুদান, অনুদানকারী এবং অনুদানের পরিমাণের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় গোপন থাকবে। প্রকাশ্যে আনার কোনো দায় রাজনৈতিক দলগুলির আর থাকবে না। দ্বিতীয়ত, এফসিআরএ আইনের রেট্রোস্পেক্টিভে সংশোধনী অনুযায়ী বিদেশি কোম্পানিগুলির রাজনৈতিক অনুদানে বৈধতা দেওয়া হয়। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলির তহবিলে যে কোনো অনুদানের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়। 2021-22 আর্থিক বছরে তৃণমূলের মোট আয় 545 কোটি, আর তার মধ্যে 96% অর্থাৎ 528 কোটি আয়ের উৎস ইলেকটোরাল বন্ড। কংগ্রেসের মতো দলের আয় যেখানে 14 কোটি, সেখানে তৃণমূলের আয় কংগ্রেসের 38 গুণ। 2020-21 আর্থিক বছরেও ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূলের আয়ের পরিমাণ ছিল মাত্র 74 কোটি, অর্থাৎ এক বছরে বৃদ্ধির হার 1200%। তৃণমূলের স্বাভাবিক মিত্র বিজেপি অবশ্য নিজেদের তথ্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে জমা দেয়নি। দিলে বোঝা যেত তৃণমূল আসলে এ ব্যাপারেও বিজেপির মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই। আগের যে তথ্য পাবলিক ডোমেনে আছে সেই অনুযায়ী 2019-20 অর্থবর্ষে দেশে মোট ইলেকটোরাল বন্ড বিক্রি হয়েছিল 3,429.56 কোটি টাকার। আর এই বিপুল অঙ্কের মধ্যে বিজেপির তহবিলেই গেছে 2,555 কোটি, শতকরা 74%। প্রথমত, রাজনৈতিক দলের তহবিলে যে কোনো কর্পোরেট ডোনেশন সমস্যাজনক। উপরন্তু ইলেকটোরাল বন্ড আবার রাজনৈতিক দলের তহবিলে কর্পোরেট ডোনেশনে গোপন করার আইন। আচ্ছা ভাবুন, কোন কর্পোরেট কোন রাজনৈতিক দলের তহবিলে কত টাকা অনুদান দিল, এই তথ্য জনসমক্ষে আনতে সরকারের কিসের অসুবিধা? দ্বিতীয়ত, কর্পোরেটগুলো যদি সত্যি সমাজসেবামূলক কাজ করতে চায়, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তাদের ভূমিকা পালন করতে চায়, তাহলে তাদের মুনাফার একটি অংশ রাজনৈতিক দলের তহবিলে না দিয়ে নির্ধারিত রাষ্ট্রীয় তহবিলে দিতে পারে। কোনো গোপন স্বার্থ না থাকলে রাজনৈতিক দলের তহবিলে টাকা দেওয়ার প্রয়োজন কি? তৃতীয়ত, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কর্পোরেটগুলি আদতে রাজনৈতিক দলগুলিকে যৌতুক দিচ্ছে এবং নিজেদের বিনিয়োগের বিনিময়ে সরকারকে নিজেদের সুবিধাজনক নীতি প্রণয়নে বাধ্য করছে বললে কি খুব ভুল বলা হবে? প্রথম থেকেই এ ব্যাপারে সিপিআইএম এর অবস্থান স্পষ্ট। 9 জানুয়ারি 2018 অরুণ জেটলির কাছে এই বিষয়ে সিপিআইএম এর অবস্থান ব্যাখ্যা করে বিশদ চিঠি পাঠান পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কি লেখা হয়েছিল সেই চিঠিতে? সিপিআইএম মনে করে রাজনৈতিক দলগুলির তহবিলে যে কোনো ধরনের কর্পোরেট ডোনেশন বন্ধ হওয়া উচিত। কর্পোরেট রাজনৈতিক দলগুলোর তহবিলে অনুদানকে বিনিয়োগ হিসেবেই দেখে এবং সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই বিনিয়োগ করে।
রাজনৈতিক দলগুলিও কর্পোরেট তহবিলের প্রাপক হওয়ার কারণে কর্পোরেটের জন্য বন্ধুত্বপূর্ণ নীতি প্রণয়ন করে এবং করার চেষ্টা করে। 2013 সালে টাটা শিল্পগোষ্ঠী জাতীয় স্তরে স্বীকৃত প্রতিটি রাজনৈতিক দলকে চাঁদা হিসেবে চেক পাঠিয়েছিল। বিজেপি কংগ্রেসের সদর দপ্তরের মতো দিল্লিতে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির দপ্তরে সেই চেক এসেছিল, কিন্তু সিপিআইএমই একমাত্র রাজনৈতিক দল যারা পত্র পাঠ নিজেদের অপারগতার কথা জানিয়ে সেই চেক টাটাদের ফেরত পাঠিয়ে দিয়েছিল। সুতরাং ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পরোক্ষভাবে কর্পোরেট তোষণে অংশ নেবে না সিপিআইএম। সিপিআইএম দেশের একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচনী বন্ডের বিরুদ্ধে। সিপিআইএম এর আয়ের 40% স্বেচ্ছা অনুদান, লেভি 29%, আর ইলেকটোরাল বন্ড থেকে আয় 1 টাকাও না। যে কোনো কর্পোরেটের রাজনৈতিক দলের তহবিলে অনুদানের শর্ত হলো ক্ষমতাসীন সরকার কর্পোরেট ফ্রেন্ডলি নীতি প্রণয়ন করবে, কর্পোরেট ট্যাক্স ছাড় দেবে, আইন পরিবর্তন করবে, প্রাকৃতিক সম্পদ কম দামে বা প্রায় বিনে পয়সায় তাদের হাতে তুলে দেবে। সেই কারণে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে তারাই কর্পোরেট ডোনেশনের লায়ন শেয়ার পেয়েছে। এটাই আর্থিক উদারীকরণ পরবর্তী ভারতের ট্রেন্ড। কিন্তু তৃণমূল, একটি অঙ্গরাজ্যের রাজনৈতিক দল, সারা দেশের কর্পোরেটের থেকে এত কোটি টাকা অনুদান পেল কেন? সম্ভাব্য কারণ খুঁজছি আমরা। 1. 2011 বামফ্রন্টের নির্বাচনী পরাজয় কোনো সিম্পল লিনিয়ার ইকুয়েশন ছিল না। জামাত থেকে সংঘ পরিবার, বিজেপি দেশের বাম বিরোধী সমস্ত শক্তির রামধনু জোটের মুখ হিসেবে প্রজেক্টেড হয়েছিলেন আন্তর্জাতিক ফিনান্স ক্যাপিটালের ব্লু আইড কন্যা মমতা। এই কর্পোরেট ডোনেশন সেই থিওরিকেই শক্তিশালী করে। 2. সম্প্রতি সংঘের মুখপত্রতে লেখা হয়েছে সংঘ পরিবার চায় বিজেপি ক্ষমতায় না আসতে পারলে যেন বাংলাতে তৃণমূলী সরকার চালায়, বাংলার মানুষ আবার বামপন্থীদের প্রতি ঝুঁকুক। সংঘ তা স্বাভাবিকভাবেই চায় না। সংঘের এই বোঝাপড়া থেকেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। ফলে বিজেপির মদতেই এই কর্পোরেট ডোনেশন তৃণমূলের পকেটে এসেছে, যাতে বাংলার রাজনীতিতে বাম বহির্ভূত বাইনারি ধরে রাখতে এই বিপুল অঙ্ক তৃণমূল ব্যবহার করতে পারে। 3. তিলাবনির পাহাড় থেকে দেউচাপাচামির বাংলার বিস্তীর্ণ প্রাকৃতিক সম্পদ কর্পোরেটের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশে গিয়ে গৌতম আদানি যে মৌ স্বাক্ষর করেছেন, লো কস্ট মডেলিং এর জন্য বাংলা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহারের মতো রাজ্যগুলিতে প্রাকৃতিক সম্পদের উপর আদানি গ্রুপের যে সেন দৃষ্টি, নবান্নে এসে আদানি মমতার সঙ্গে সাক্ষাৎ, আর সর্বশেষ তৃণমূলের তহবিলে এই বিপুল পরিমাণ কর্পোরেট ডোনেশন, সবই কি কাকতালীয়? 1. কর্পোরেট কোনো রাজনৈতিক দলের তহবিলে অনুদান কেন দেবে যদি তার কোনো ব্যবসায়িক স্বার্থ না থাকে? 2. কোনো কর্পোরেট কোনো রাজনৈতিক দলের তহবিলে কত টাকা অনুদান দিল, এই তথ্য জনসমক্ষে আনতে সরকারের কিসের অসুবিধা? 3. যে কর্পোরেট শাসক দলের তহবিলে যত বেশি অনুদান দেবে, নীতি প্রণয়নের জন্য তারা বেশি সুবিধে পাবে, কর্পোরেট ট্যাক্স মকুব হবে, এটা ভাবলে কি কিছু ভুল ভাবা হয়? উদাহরণ কি বলছে? 4. সরকারি তহবিল থেকে নির্বাচনী খরচা চালানোর বাধ্যবাধকতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির কি অসুবিধা আছে? এই প্রশ্নগুলো সদুত্তর আপনি বামপন্থী দলগুলি ছাড়া অন্য কোনো দলের কাছ থেকে পাবেন না, কারণ অন্যদের রাজনৈতিক তহবিলের মুখ্য উৎসই হলো ইলেকটোরাল বন্ড অর্থাৎ কর্পোরেট ডোনেশন। ভারতের নির্বাচনী ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অস্বচ্ছ। একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে আর্থিক উদারীকরণের পরবর্তী সময়ে গণতন্ত্রের উপর ক্রমাগত মানুষের নিয়ন্ত্রণ কমেছে আর কায়েম হয়েছে কর্পোরেটের মুনশিয়ানা। বিজেপি সরকারের আমলে ইলেকটোরাল বন্ড আসলে সেই কর্পোরেটের দখলদারিকে আরো শক্তিশালী করার প্রয়াস। অনুদান, অনুদানকারী এবং অনুদানের পরিমাণের মতো 3টি গুরুত্বপূর্ণ বিষয় গোপন করে সাধারণ মানুষের কোন উপকারে লাগছে এই ইলেকটোরাল বন্ড? প্রশ্ন করুন বিজেপি তৃণমূল সরকারের চোখে চোখ রেখে। উত্তর ওদের কাছে নেই। স্বচ্ছতার প্রশ্নে আপনার পাশে পাবেন বামপন্থাকেই।